নির্বাচনের প্রচার শেষে এখন ভোটের প্রস্তুতি। কেন্দ্রে ব্যালট পৌঁছাবে কাল। রাজধানীতে ৩ স্তরের নিরাপত্তা। ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচনে জাল ভোটের প্রস্তুতি নিয়েছে একটি দল। অভিযোগ বিএনপির। একটি দলের দিকে হেলে পড়েছে ইসি এবং প্রশাসন। পাল্টা অভিযোগও জামায়াতের। ভোটাররা ভোট দিতে উৎসাহ নিয়ে ছুটছেন নিজ নিজ এলাকায়। বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। এবং নির্বাচিত সরকার আসলেও ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহতই থাকবে, জানালেন চিফ প্রসিকিউটর। বিচার কাজে প্রভাব পড়বে না বলে দাবি। স্বাগত আপনার রায়, সঙ্গে আছি আমি শরীফ রওশন। নির্বাচনের প্রচারণা শেষে এখন চলছে ভোটের প্রস্তুতি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনে পাঠানো হয় ব্যালট পেপার, বাক্সসহ নির্বাচনী সব সরঞ্জাম। নিরাপত্তায় মাঠেও নেমেছে সেনাবাহিনী। সড়ক, মহাসড়ক সহ ঝুঁকিপূর্ণ সব এলাকাগুলোতে চলছে টহল। বিস্তারিত দেখুন সাবিত সারোয়ারের প্রতিবেদনে। টানা প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত দেশ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনে ব্যালট পেপার, বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী। সড়ক, মহাসড়ক সহ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে টহল। সকাল থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে মজুত করা হয় নির্বাচনী সরঞ্জাম। পরে পাঠানো হয় আসনগুলোতে। নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মাঠে রয়েছে 40,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কাজ করছেন 122 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 16টি সংসদীয় আসনের প্রত্যেকটি উপজেলা এবং থানা পর্যায়ে নির্বাচন কমিশন থেকে নির্বাচনী সামগ্রী এবং ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে এবং এগুলো আগামীকাল অর্থাৎ 11 ফেব্রুয়ারি সকাল 10টা হতে বিভিন্ন ভোট কেন্দ্রে আপনার ব্যালট সহ পৌঁছানো হবে। ময়মনসিংহেও চলে ভোটের প্রস্তুতি পর্ব। নগরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিলি বণ্টন হয় ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম। সড়কে চোখে পড়ে সেনাবাহিনীর টহল। জেলার 11টি আসনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকল বাহিনী তাদের আন্তরিকতার সহিত কাজ করতেছেন। আমরা আশা রাখতেছি যে আগামী 12 তারিখের নির্বাচনটা সকলের সহযোগিতায় একেবারে সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে বলে বিশ্বাস করি। সিলেট বিভাগের ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুর্গম পাহাড়ি ও পানি অধ্যুষিত এলাকাগুলোতে প্রযুক্তিগত সহায়তায় নজরদারি অব্যাহত রেখেছে র্যাব। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনগুলোতে গেছে নির্বাচনী সরঞ্জাম। ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম এবং ড্যাশ ক্যামেরার মাধ্যমে আমরা আমাদের সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছি এবং এছাড়াও অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আমরা নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা সেটা সার্বক্ষণিক মনিটর করে যাচ্ছি। অন্যদিকে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারে করে নেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। রাঙামাটির 4টি দুর্গম উপজেলার 20টি ভোট কেন্দ্রে পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে ব্যালট বাক্সসহ ভোট গ্রহণ সামগ্রী। ভোটের প্রস্তুতিতে কাজ করছেন নির্বাচন কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে মহড়াসহ টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সুষ্ঠু ভোটের প্রস্তুতি পর্বে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাবিত সারোয়ার, এখন। পোস্টাল ব্যালটের গণনা সময় সাপেক্ষ হলেও কোনো অবস্থাতেই ফলাফল ঘোষণায় অতিরিক্ত বিলম্ব করা হবে না বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করলেও শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি বলেও স্বীকার করেছেন ইসি সচিব। অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য সচিব বলেন, 115টি দেশের সাংবাদিকরা নির্বাচনের সংবাদ সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে 21টি দেশের পর্যবেক্ষকরা দেশে এসেছেন।
12 তারিখের নির্বাচন হলে 13 তারিখ সকাল 10টা থেকে এই কম্পাইলেশনের জন্য বা কনসলিডেশনের জন্য রিটার্নিং অফিসার ইতিমধ্যেই সময়সূচি ঘোষণা করেছেন। তার মানে কোনো অবস্থাতে এটা দীর্ঘায়িত হবে না। কার্যত যতটুকু সময় দরকার, কেন ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে, সেই গোনার জন্য যতটুকু সময়, যে কেন্দ্রে 3000 ভোট পড়বে তার গুনতে যে সময় লাগবে, যে কেন্দ্রে 5000 ভোট হবে সেখানে বেশি সময় লাগবে। এই আপেক্ষিকতাটাকে আমাদের মানতে হবে। কিছু ঝুঁকিপূর্ণ আসন থাকলেও বাংলাদেশের নির্বাচনের পরিবেশ ইতিবাচক এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রধান ইভার্স ইজাবস। সকালে স্বল্পমেয়াদী পর্যবেক্ষকদের নিয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন একটি অংশগ্রহণমূলক নির্বাচনে জোর দিচ্ছে। এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড 200 জনেরও বেশি পর্যবেক্ষক কাজ করছে। জাতিসংঘের নীতিমালা এবং নিরপেক্ষতা বজায় রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক দেশের বিভিন্ন প্রান্তে কাজ করবে। Also include recommendations regarding issues you just mentioned about social media, which is of course a great concern for many democracies, for all democracies I have to say in the world, about the level playing field. Issues like that are going to be mentioned in our final report. Security services, to the military, to the police, and so of course there are more risky, less risky districts in the country, but at least our overall perception right now. আসন্ন নির্বাচনকে সামনে রেখে আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রস্তুত হচ্ছে আনুষ্ঠানিক ফল ঘোষণার মঞ্চ। ইসির শেষ সময়ের প্রস্তুতির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছেন মিয়া আমিরুল। আমিরুল, একেবারে শেষ সময়ে প্রস্তুতি কেমন দেখছেন নির্বাচন কমিশনের? একেবারের প্রস্তুতির শেষ সময় এসে নির্বাচন কমিশন মূলত সকাল থেকে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম, প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে বিভিন্ন যে কমিশনার রয়েছে, সেই সাথে সিনিয়র সচিব রয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকবারই বৈঠক হয়েছে। আমরা কিছুক্ষণ আগে যেমনটি জানতে পেরেছি যে বাংলাদেশ টেলিভিশনে মূলত একটি ভাষণ প্রচার হবে, যেটি আগামীকাল নাগাদ হতে পারে। সেটি মূলত আজকে সন্ধ্যা 6টার দিকে সেটি রেকর্ড হতে যাচ্ছে এবং একই সাথে কিছুক্ষণ পরই বিকেল 4:30 নাগাদ মূলত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি মূলত নির্বাচনের যে সামগ্রিক প্রস্তুতি, আইন শৃঙ্খলার অগ্রগতি কিংবা সমন্বয়ে, সেই সাথে কোনো ধরনের সহিংসতা যেন না হয় সেটি রোধে মূলত নির্বাচন কমিশন কি ধরনের কাজ করবে, নির্বাচন কমিশনের কি ধরনের প্রস্তুতি রয়েছে সেগুলো নিয়ে মূলত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন। এবং একই সাথে আগামীকালও একটি ব্রিফিংয়ের কথা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেটি হচ্ছে মূলত পর্যবেক্ষক এবং গণমাধ্যমের সামনে মূলত তাদের প্রস্তুতি ঘিরে। কিছুক্ষণ আগে আরেকটি জিনিস লক্ষ্য করছিলাম, যেহেতু আজকের যেমনটি বলছিলাম যে অন্য যে কোনো দিন হচ্ছে আজকে ইসি সচিবালয়ের যে কার্যসূচি কিংবা তৎপরতা সেটি কিছুটা বেশি ছিল। আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করছিলাম যে ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক দলটি রয়েছে, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে দলটি রয়েছে, সেটিরই তারা মূলত কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে। বিভিন্ন মাঠের যে অগ্রগতি, মাঠের যে অবস্থা, মাঠের যে পরিস্থিতি সেটি তারা নির্বাচন কমিশন বরাবর তুলে ধরেছে এবং নির্বাচন কমিশনও কিন্তু তাদের কাছে সেই বিষয়টি জানতে চেয়েছে। বলা চলে সার্বিক বিষয়ে নির্বাচন কমিশন তাদের চাচ্ছে যে যেন ভোটটি সুষ্ঠু হয় এবং কোনো ধরনের প্রশ্নবিদ্ধ পরিস্থিতি যেন তৈরি না হয়। এই ছিল আমার কাছে এখনকার সবশেষ। নির্বাচন কমিশনের সবশেষ প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। যে কোনো বারের তুলনায় এবার সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। ফরিদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা শেষে এমন মন্তব্যই করেন এই উপদেষ্টা। কোনো ধরনের শঙ্কা নাই, এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে কোন ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর। এদিকে নির্বাচন ঘিরে রাজধানীতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে এক ব্রিফিংয়ে তিনি জানান, বেশিরভাগ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ এরই মধ্যে শেষ করা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা থাকবে এবং জেলাগুলোতে নজরদারির জন্য থাকবে ড্রোন। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই, দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। সেই জন্যই আমরা বেশি প্রস্তুতি নিয়েছি।
হুমকি যেটা পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না যে দেয়ার থ্রেটটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলেই রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না, নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্রের পরিবেশ ফিরে আসবে বলেও আশা করছেন তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন বিএনপির এই মহাসচিব। অনেকদিন নির্বাচন না হওয়াতে 15 বছর প্রায় সকলেই একটা যেটাকে আমরা বলি উদ্বেগ, যে নির্বাচনটা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো হবে কিনা। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ সেটাকে মোরলেস ভালো দেখলাম। যে কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়ে আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। ফলাফল যাই হোক, নির্বাচন সুষ্ঠু হলে মেনে নেবে বিএনপি। সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দলের পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি। অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে জাল ভোটের প্রস্তুতিও নিয়েছে একটি রাজনৈতিক দল। আমরা অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকের উপর আস্থা রাখতে চাই, জনগণের মতন করি যে আমরা সবাই মিলে প্রতিটি রাজনৈতিক দল যদি দায়িত্বশীল আচরণ করে তাহলে ইনশাআল্লাহ নির্বাচনে সহিংসতা পেরিয়ে শান্তিপূর্ণভাবে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। গণ অভ্যুত্থানে কিন্তু অন্যতম আকাঙ্ক্ষা ছিল সেটি, সবাই মিলে আমাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে অবশ্যই যে কোনো ফলাফল আমরা মেনে দিব, কেন মানব না? নির্বাচনটা সুষ্ঠু করা তো আমাদের সবার সমন্বিত দায়িত্ব। নির্বাচন কমিশন এবং প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি আরও বলেন, জাতি কোনোভাবেই একটি পাতানো নির্বাচন মেনে নেবে না, হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধারকে উদ্বেগজনক জানিয়ে প্রশাসনকে আরও বেশি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াতের এই নেতা। এর আগে সকালে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের 16 সদস্যের প্রতিনিধি দল। এ সময় দেশের বিভিন্ন স্থানে জামায়াতের এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে বলে প্রতিনিধি দলকে জানান জামায়াতের আমির। নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও বৈঠকে উল্লেখ করা হয়। অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটছে। আমরা মনে করি যে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়া লাগবে এবং আরও অ্যাক্টিভলি ভূমিকা পালন করা লাগবে। নির্বাচন কমিশনের নির্দেশনাকে প্রশাসন কতটুকু মানছে আমাদের মনে হচ্ছে যে এক্ষেত্রে এখনও একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না। নির্বাচনের আগে বাড়ি ফেরা মানুষের হিড়িক পড়েছে। সেখানকার সবশেষ খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন শাহরিয়ার জামান পুলক এবং সাইদাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ। তবে শুরুতেই পুলক, আপনার থেকে জানতে চাই, ঘরমুখো মানুষের এখন তো বিকেলবেলা, পরিস্থিতি কেমন দেখছেন, ভিড় কেমন দেখছেন? আর একদিন হাতে সময় আছে, এরপরেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে সকাল থেকে আজকে দেখা গেছে যারা কর্মজীবী মানুষ রয়েছেন অনেকেই অফিস বা তারা যে কারখানা যেগুলো রয়েছে ছুটি পেয়েছে এবং তারাই কিন্তু আজকে ঢাকা ছেড়ে ঘরের মাটির উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছেন। এবং সকাল থেকে গাবতলী পরিস্থিতি আমরা দেখিয়েছি এবং মহাখালীর পরিস্থিতিও আমরা এখন বর্তমানে দেখাতে চাই। সকাল থেকে পর্যাপ্ত পরিমাণে গণপরিবহন ব্যবস্থা থাকলেও, পর্যাপ্ত বাসের এখন ব্যবস্থা থাকলেও বর্তমানে কিন্তু খুবই সংকটের মধ্যে রয়েছে যে বাসের যে যাত্রীরা এখন টিকিটের জন্য লাইন ধরে আছে, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে বাস নেই। যে বাস স্ট্যান্ডটিতে আসলে তিল ধারণের ঠাঁই থাকতো না, বাস
বাসগুলো এমনকি বাসগুলো রাস্তার পাশে পার্কিং করে রাখতো, সেই বাস স্ট্যান্ডটা কিন্তু এখন বর্তমানে 70%-রও বেশি ফাঁকা। এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে সকাল থেকে যে বাসগুলো আসলে ঢাকা থেকে ছেড়ে বিভিন্ন রুটের গন্তব্যে গিয়েছিল এবং সেই বাসগুলো কিন্তু ফিরতি পথে আসলে যানজটের সম্মুখীন হয়েছে, যার ফলে ঢাকায় প্রবেশ করতে সেই বাসগুলো দেরি হওয়ার ফলে দুপুরের পর থেকে আসলে প্রত্যেকটি রুটেই এই যে শিডিউল বিপর্যয়ের সমস্যাটি আসলে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীরা। এর পাশাপাশিও বলছেন যে এখন যে টিকিট বিক্রি করা হচ্ছে সেই টিকিটেও আসলে অনেক বেশি অতিরিক্ত মূল্য দিয়ে তাদের কিনতে হচ্ছে। অনেকে কালোবাজারিরও ঘটনা বলছেন যে অনেকে ব্ল্যাকের টিকিট এখানে বিক্রি করছেন। এর পাশাপাশিও এই কাউন্টারগুলো যেগুলো রয়েছে, অনেক কাউন্টারগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে 200-300 টাকা করেও বেশি দামে বিক্রি করছে। এবং যাত্রীদের থেকে টিকিটের টাকা নেওয়া হলেও এখনও পর্যন্ত আসলে যারা কাউন্টার কর্তৃপক্ষ রয়েছেন তারা আশ্বাস দিতে পারছেন না কখন বাস আসবে, কখন যাত্রীদেরকে নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। এগুলো সংকটের কারণে আজকে আসলে এই যে উৎসব মুখর একটি পরিবেশ নিয়ে ভোটাররা যারা ভোট দেওয়ার জন্য তাদের নিজ নিজ গন্তব্যে ছুটছিলেন, তাদের এই উৎসবটি আসলে ম্লান হয়ে গিয়েছে দিনের শেষ বেলায় এসে। এবং বলা চলে যে অনেক যাত্রী যারা আছেন তারা আসলে বলছেন যে এখন বর্তমানে যেহেতু টিকিট সংকট এবং যেহেতু তারা আজকের জন্য টিকিট পাচ্ছেন না, সেজন্য কালকে ভোরবেলা থেকে তারা আবার চেষ্টা করবেন তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য। তো এই ছিল আমার কাছে বর্তমানে মহাখালী যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি। মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন শাহরিয়ারজামান পুলক। নির্বাচনকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের ভিড় দেখা গেছে সাইদাবাদ বাস টার্মিনালে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমার সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ। কিছুক্ষণ আগেই মহাখালী বাস টার্মিনালের অবস্থা দেখছিলাম, বেশ ভিড় রয়েছে। যাত্রী অনুযায়ী আসলে সেভাবে পর্যাপ্ত পরিমাণে বাস নেই। সাইদাবাদের কি অবস্থা? আমরা সায়দাবাদ বাস টার্মিনালও দুপুরের পর থেকে দেখছি প্রচুর পরিমাণে যাত্রী, তবে সেই যাত্রীর চাপ অনুযায়ী যথেষ্ট পরিমাণে কিন্তু গণপরিবহন নেই। এখানকার সাধারণ যাত্রীরা যারা অভিযোগ করছেন যে 400 থেকে 500 টাকা ভাড়াও বেশি নেওয়া হচ্ছে, অর্থাৎ যেটি ভাড়া 150 থেকে 200 টাকার মধ্যে ছিল সেটি কিন্তু 500-600 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এবং যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে কোনো বাস দেখা যাচ্ছে না, বিশেষ করে যেগুলো স্বল্প পাল্লার দূরত্ব, বিশেষ করে আমরা দেখেছি যে কুমিল্লা কিংবা নোয়াখালী সহ চাঁদপুরের যেসব বাস সেগুলো কিন্তু খুবই সংখ্যায় কম, ফলে এখানে যাত্রীদের চাপ বেশি থাকার ফলেও কিন্তু কোনো রকম আসলে বাস পাচ্ছে না, ফলে অনেকটা বেশি ভাড়া দিয়েই কিন্তু যেতে হচ্ছে। তবে এখানকার যাত্রীদের অভিযোগ সেখানে যখনই একটা দুইটা বাস নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্য একটি জায়গায় মজুত করে রাখা হয়েছে, সেখান থেকে একটি দুটি করে বাস নিয়ে এসে সেখানে যাত্রী আসলে একটি কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বাসের, ফলে তারা যেরকমই ভাড়া চাচ্ছে সেরকমই নিতে পারছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না এমনটাও কিন্তু অভিযোগ করছেন। এবং এখানে আমরা দুপুর থেকে কিন্তু দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে সেভাবে তৎপরতা নেই এবং সেখানে পুলিশ বা সেনাবাহিনীর সদস্যদের কোনো তৎপরতা নেই এবং যাত্রীদের ভোগান্তি কমানোর যেসব উদ্যোগ সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। ফলে দক্ষিণাঞ্চলের এবং চট্টগ্রাম অঞ্চলের যেসব যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেক দুর্ভোগে পড়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে এটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ছে, অর্থাৎ আমরা দেখেছি দুপুরের পরে কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এখানে আসছিলেন, তবে সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং যাত্রীর সংখ্যা যেমনি বাড়ছে যাত্রীর সেই তুলনায় কিন্তু বাসের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না। এবং এই দক্ষিণাঞ্চলের যে 25 থেকে 30টি জেলার সাধারণ মানুষ এখানে চলাচল করে, তবে সেই পরিমাণ কিন্তু এখানে বাস নাই। আর একদিন পরে বাংলাদেশের ভোট উৎসব হতে যাচ্ছে, সেই ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষ কিন্তু বাড়ি ফিরছে। অনেকটা ঈদের সময় আমরা যেরকম দেখতে পেতাম সেই রকম মানুষের উচ্ছ্বাস একই সাথে এই সংকটের কারণেই কিন্তু তারা অনেকটা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করছেন। এবং এই ভোগান্তি যদি বাড়তে থাকে ঘরমুখে মানুষের সংখ্যা হয়তো কিছুক্ষণ পরে আরও বাড়তে পারে এবং সেই তুলনায় প্রশাসনকে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন এখানকার যারা সাধারণ যাত্রী এবং তারা দাবি করছেন যে প্রশাসন দ্রুত এসে এই বিষয়গুলো সমন্বয় করুক এবং ভাড়া অতিরিক্ত যেভাবে 300-400 টাকা বেশি নেওয়া হচ্ছে সেটি যেন দ্রুত কমানো হয় এবং তাতে মানুষের যে ভোটের উৎসব সেটি আরও বেশি প্রাণবন্ত হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।
সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন হাসান আল মাহমুদ। এদিকে ভোটাররা ভোট দিতে উৎসাহ নিয়ে ছুটছেন নিজ নিজ এলাকায়। রেলপথেও ভিড় করছেন যাত্রীরা। আমাদের সহকর্মী কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন ফরহাদ বিন নূর। আমরা জানবো তার কাছ থেকে আসলে সড়ক পথের পাশাপাশি রেলপথে যাত্রীদের অবস্থান বা যাত্রীরা আসলে ঠিকমতো যেতে পারছেন কিনা বা কি ভোগান্তিতে পড়ছেন। আমাদের সহকর্মী যুক্ত হবে। আমরা জানছিলাম এর আগে যে সড়ক পথে বিশেষ করে মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ বাস টার্মিনালে যেভাবে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে, যারা সাধারণত বাস সড়ক পথে ফিরতে পারছেন না তাদের দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে আসলে রেলপথে যাত্রীদের আমরা বিগত সময় দেখেছিলাম যে ঈদের সময় আসলে ঘরমুখো মানুষের ভিড় দেখা যায় এবং ঝুঁকি নিয়ে তারা যে রেলের ছাদে করে কিন্তু তারা যায়। এই পরিস্থিতি কিন্তু এবারও তৈরি হয়েছে নির্বাচনকে সামনে রেখে, যেহেতু 12 তারিখে নির্বাচন এবং বেশিরভাগ ভোটার যারা ঢাকায় রয়েছেন কারখানা এবং গার্মেন্টস বন্ধ হওয়ার কারণে তারা ছুটছেন। ফরহাদ বিন নূর আমাদের সাথে যুক্ত হয়েছেন। রেল স্টেশন কেমন ভিড় দেখছেন আর শিডিউল অনুযায়ী সবগুলো ট্রেন সময় মতো ছুটছেন কিনা নিজ নিজ গন্তব্যে? একেবারেই আমরা দেখছি যে কোনো প্রকার শিডিউল বিপর্যয় ছাড়াই সবগুলো ট্রেন ছেড়ে যাচ্ছে। একই সঙ্গে মানুষ উৎসব মুখর পরিবেশে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসছেন এবং তারা তাদের যে গন্তব্য সেখানে তারা যাচ্ছেন। এবং বিশেষ করে আমরা এ ধরনের চিত্র, এই ধরনের ভিড় আমরা কিন্তু ঈদের সময় দেখে থাকি, কিন্তু এই চিত্রটি আমরা এবার দেখছি ভোটের ঠিক 2 দিন আগে, অর্থাৎ আমরা এটাকে ভোট যাত্রা বলতে পারি। ঈদের সময় যখন আমরা ঈদ যাত্রা বলি, এটি কিন্তু আমরা ভোট যাত্রাও বলতে পারি। এবং মানুষকে আমরা দেখেছি বেশিরভাগ ট্রেনেই আমরা দেখেছি যে ট্রেনের উপরে উপচে পড়া মানুষের ভিড়, ভেতরে যে নির্ধারিত যে আসন রয়েছে সেই আসন ছাড়িয়ে ভেতরের করিডোরে মানুষ দাঁড়িয়ে, এবং এরপর আমরা দেখেছি যে একেবারে ভেতরে উপরে ট্রেনের উপরে ছাদেও মানুষ কিন্তু দাঁড়িয়ে বসে, নারী পুরুষ উভয় কিন্তু আমরা দেখেছি এভাবে করেই কিন্তু মানুষ যাচ্ছে। এবং একটু বলে রাখি যে আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখেছি যে আন্তনগর ট্রেন অন্তত 20টি ছেড়ে গিয়েছে এই কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে, এবং মেল কমিউটার ট্রেনও কিন্তু প্রায় 14 থেকে 15টার মতো ট্রেন ছেড়ে গিয়েছে। তবে একটি ট্রেন বাদে বাকি সব ট্রেনই কিন্তু সময় মতোই ছেড়ে গিয়েছে। আর মানুষ যেটি বলছে যে একেবারে উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিতে চান, এই জন্যই তারা বাড়ি যাচ্ছেন। আর বিগত 15-17 বছর থেকে মানুষ যে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, এরপর যে সুযোগ এসেছে নিজের ভোট প্রয়োগ করবার, সেটি থেকে তারা আর বঞ্চিত থাকতে চান না, সেটিকে কাজে লাগাতে চান। এই জন্যই মূলত তারা বাড়ি ফিরছেন, তাদের যেখানে ভোট যার সেখানে তারা ফিরছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ তথ্য। ঘরমুখো মানুষের খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। নির্বাচনে ভোট দিতে চট্টগ্রাম শহর ছাড়ছেন অসংখ্য মানুষ। বাস স্টেশনগুলোতে বেড়েছে ভিড়। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে নগরীর অক্সিজেন মোড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, নগরীতে যানবাহনের সংখ্যা কেমন দেখছেন আর যাত্রীদের বাস ভাড়া নিয়ে কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা? অন্যান্য দিনের চাইতে আজকের কথা যদি বলি, আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে প্রায় 2 থেকে 3 গুণ যানবাহনের সংখ্যা যেমন বেড়েছে, পাশাপাশি যাত্রীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে চট্টগ্রামের যে প্রবেশ মুখগুলো রয়েছে, চট্টগ্রামের অক্সিজেন, একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সিটি গেট এবং নতুন ব্রিজ, এই এলাকাগুলোতে সকাল থেকে যাত্রীদের ভিড় বেড়েছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রামে ভোট দেওয়ার জন্যই মূলত শহর ছাড়ছেন মানুষ। এর মধ্যে আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি শ্রমজীবী মানুষ। আজকে কিন্তু শ্রমজীবী যে সকল মানুষরা রয়েছেন কারখানা, তাদের বন্ধ রাখা হয়েছে, যার কারণে তারা গ্রামে ছুটে যাচ্ছেন। তবে ভোগান্তিরও আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ভাড়ার ক্ষেত্রে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগ কিন্তু যাত্রীরা করছেন। যেখানে 50 টাকা ভাড়া সেখানে 100 টাকা নেওয়া হচ্ছে, 200 টাকার ভাড়াতে 300 থেকে 350 টাকা এমন ভাড়া নেওয়া হচ্ছে অভিযোগ করছেন যাত্রীরা। তারা বলছেন নির্বাচনের কাজে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকার কারণেই মূলত তারা এই সুযোগটিকে কাজে লাগাচ্ছে, অসাধু যারা চালক রয়েছেন এবং বাস মালিক। তো সবকিছু মিলে বলা যায় যে ভোটের উৎসব অংশ নিতে মূলত শহর ছাড়ছেন চট্টগ্রামের মানুষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। দর্শক, নির্বাচন কমিশন এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতির ব্রিফিং করছেন ইসি সচিব সানারুল্লাহ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিভ্রান্তি তৈরি হয়েছিল। এই সার্কুলার ওয়াজ মেন্ট ফর ল এনফোর্সিং এজেন্সিজ এবং ইলেকশন অফিসিয়ালস।
সেটা সার্বজনীনভাবে পড়ার কোনোই সুযোগ নাই, বাট আমি পড়ে দেখেছি এটা সার্বজনীনভাবে পড়ার একটা সুযোগ ছিল। কারণ জুলাই মাসে যে নীতিমালা করা হয়েছে সাংবাদিক এবং পর্যবেক্ষকদের জন্য, সেই নীতিমালা অনুযায়ী আপনারা সব কিছু ব্যবহার করতে পারবেন। ওই নীতিমালায় কোনো পরিবর্তন করা হয় নাই। নীতিমালাটা বই আকারে আপনাদের কাছে আছে এবং একজন সাংবাদিক শুধুমাত্র ক্যারি করতে পারবেন না মোবাইল ফোন। প্রান্তিক একজন সাংবাদিকের কাছে আপনাদের মতন এরকম বুমওয়ালা হয়তো ক্যামেরা নাই, তার কাছে মোবাইল ফোনটাই হয়তো তার ক্যামেরা। তিনি ওখানে কেন্দ্রে তো ঢুকতে পারবেনই, এমনকি উনি কক্ষেও ঢুকে ভিডিও করতে পারবেন, ছবি করতে পারবেন, সব কিছু করতে পারবেন যে সময় তাকে অ্যালাউ করা হয়েছে সেই সময়ের মধ্যে। যেটা তিনি পারবেন না, কক্ষের ভিতরে ঢুকে উনি ইন্টারভিউ নিতে পারবেন না এবং লাইভ টেলিকাস্ট করতে পারবেন না, আর মার্কিং প্লেসের ভিতরে যেতে পারবেন না, যেটা গোপন কক্ষ। গোপন কক্ষে কেউই যেতে পারবেন না, এমনকি ভোটারও গোপন কক্ষের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সুতরাং এটা একদম ক্লিয়ার করে দিলাম, কারণ মোবাইল আমাদের এখন শরীরের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। জি বল। না 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 না, আমি তো বললাম, পরিষ্কার করে দিলাম তো, ইট ওয়াজ মেন্ট ফর ল এনফোর্সমেন্ট এজেন্সিজ এবং ইলেকশন অফিসিয়ালস। ভাষাটা হয়ে গেছিল সার্বজনীন। জি, কারণ জি সংসদের ফলাফলটা আপনারা আগে করবেন না একই সঙ্গে গণভোট? দুটো ফলাফলই আমরা সাইমালটেনিয়াসলি দিব। আমরা আবারও বলি দুটো ফলাফলই আমরা সাইমালটেনিয়াসলি দিতে থাকবো এবং দিব, ঠিক আছে? কারণ আর কেন্দ্রীয় দুটো ব্যালটই একই সাথে সাইমালটেনিয়াসলি গণনা করা হবে। পদ্ধতিটা আবারও বলে দেই যে ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন। সেখানে বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। আওয়ামী লীগ নতুন রাষ্ট্র গড়ার আন্দোলনে অন্তর্ভুক্ত হতে চায় না উল্লেখ করে দলটি তাদের ফ্যাসিস্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনে কমনওয়েলথের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমন কথাই জানিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচনে আসার জন্য আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই, উল্টো তাদের নেতারা ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। তাদেরকে জবাব দিয়েছি যে এই দলের পক্ষ থেকে অন্তর্ভুক্তমূলক নির্বাচনে আসার জন্য কোনো রকম পদক্ষেপ তো দূরের কথা, তারা যেইভাবে তারা গণহত্যার সাথে জড়িত ছিল, গণহত্যার জন্য তাদের যে সিরিয়াস লিডার আছে, সিনিয়র লিডার আছে, তাদের বিচার হচ্ছে, তাদের সবচেয়ে প্রধান যে নেত্রী আছে তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। বাংলাদেশে পলিটিক্যাল স্পেসে, পাবলিক লাইফে নারীদের আরও বেশি অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে এবং আমি বলেছি আমি আশাবাদী ইনশাআল্লাহ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এই ব্যাপারে সচেতন থাকবে। নির্বাচিত সরকার আসলেও ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত থাকবে, বিচার কাজে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর পর সাংবাদিকদের এমন কথাই জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা বারবারই বলেছি যে ক্ষমতার পরিবর্তন বা নির্বাচিত সরকার আসা, নতুন সরকার আসার সাথে এই বিচারের কোনো সম্পর্ক নেই। নির্বাচিত সরকার আসলেও এই আদালতের এই বিচার চলমান থাকবে। এই মাটিতে যে অপরাধ হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, যে মানুষগুলো তাদের স্বজন হারিয়েছে, যারা গুম হয়েছেন, যারা কখনো ফিরে আসেননি, তাদের প্রতি ন্যায় বিচার করার দায়িত্ব রাষ্ট্রের। আপনার রায়ে এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। শরীফ রওশন পরের ঘন্টায় যুক্ত হচ্ছেন সহকর্মী উজ্জ্বল হাফিজ।